জাতিসংঘ অধিবেশনে যোগদান ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় হুমকিদাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার তাগিদ, কূটনৈতিক সম্পর্কে জটিলতা তৈরির আশঙ্কা। হাসিনা সরকার পতনের পর সীমান্তে সক্রিয় মানব পাচার চক্র, নেতাদের পালিয়ে যেতে করছে সহায়তা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকালের 21 সংবাদে, সাথে আছি আমি নার্গিস মজিদুল্লাহ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ এবং বিভিন্ন দেশ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাত ৩:৩০টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট গত ২৭ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৯:৩০টায় ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বাংলাদেশের কোনো সরকার প্রধানের জাতিসংঘের অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতম সফর ছিল এটি। ডক্টর ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। সফরকালে প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফর দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করলেন বিশ্লেষকরা। তবে এর ফল পেতে অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তারা। নির্বাচন অনুষ্ঠানে বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্ক গুরুত্বপূর্ণ, আর বন্ধু রাষ্ট্রের সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষায় কৌশলী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আকবর হোসেন সুমনের রিপোর্টে বিস্তারিত। জাতিসংঘে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি হিসেবে বিশ্বের কাছে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশকে তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। জলবায়ু ঝুঁকি ও ক্ষতিপূরণ, রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন, নারীর ক্ষমতায়ন কিংবা নিরাপত্তার পাশাপাশি সামনে এনেছেন প্যালেস্টাইন প্রসঙ্গ, ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা। ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠকে আলাপ করেছেন বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল সহ বিশ্ব নেতাদের সঙ্গে। এ সফরে সবচেয়ে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। কথাটা বলেছে যে আমরা সব ধরনের সাহায্য দিতে প্রস্তুত। এখন ওটা কি আসলে, ওটা যদি যতক্ষণ স্পেসিফিক না হবে এবং এমন সাহায্য যেটা জনগণের লাভ হতে হবে, একেবারে সাধারণ জনগণের, কিছু ব্যক্তির লাভ হলে তার হবে না, তো সেই জায়গার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো আমি মনে করি যে ৫-৬ মাস গেলে হয়তো কিছুটা আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এই সফরটা আসলে ইম্প্যাক্টফুল ছিল। ভারত, চীন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভূ রাজনৈতিক ইস্যুটিও সরব। বাণিজ্যিক ক্ষেত্রে এগিয়ে চলা বাংলাদেশকে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দিয়েছেন সাবেক এই কূটনীতিক। চীন এবং ভারত দুই দেশ থেকে আমরা কাঁচামাল ফিনিশ প্রোডাক্টটা পাঠাই ইউরোপ এবং আমেরিকা। আমি জানি তাদের মধ্যে তফাৎ আছে, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু আমাকে এমনভাবে চলতে হবে যাতে আমি সেই প্রতিদ্বন্দ্বিতার ভেতরে না ঢুকে যাই। কিন্তু প্রতিদ্বন্দ্বিতার বাইরে থেকে আমি কিভাবে আমার স্বার্থে সকলের সাথে সম্পর্ক বজায় রাখবো, এটাই কিন্তু আমার মনে হয় আমাদের জন্য আগামী দিনের একটা মেসেজ বা আমার প্রয়োজন বলে আমি মনে করছি। নির্বাচনের সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে প্রধান উপদেষ্টার এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট বাইডেন যখন এই সরকারের পেছনে দাঁড়ান বা তার সমর্থন দেন, তখন মার্কিন প্রশাসন যেমন উদ্যোগী হয়, একটু বাড়তি এনার্জি পায়, বন্ধুরাও মনে করে যে হ্যাঁ, এখন আমরাও যেতে পারি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের যেসব রাজনৈতিক নেতা বাংলাদেশকে হুমকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে সে দেশের সরকারকেই আইনি ব্যবস্থা নিতে হবে, আর এজন্য বাংলাদেশকে থাকতে হবে শক্ত অবস্থানে। এমন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ সরকারকে প্রতিটি ঘটনার জবাব দিতে হবে মেরুদণ্ড সোজা করে।
বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। पाकिस्तान को डंडा मार के 2 टुकड़ा करके बांग्लादेश को पैदा किया। বৃহস্পতিবার এভাবেই বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করার হুমকি দেন ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্রদল ত্রিপুরা মোথার শীর্ষ নেতা প্রদ্যোৎ কিশোর। করেন একের পর এক বিস্ফোরক মন্তব্য। बेटा बाप को चैलेंज कर रहा है, बाप बाप होता है, बेटा बेटा होता है। এর আগেও এমন মন্তব্য করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का काम भारतीय जनता पार्टी करेगी। বিশ্লেষকরা বলছেন এ ধরনের বক্তব্যে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক নিয়ে উত্তরোত্তর সৃষ্টি হবে জটিলতা। এই ধরনের কথাবার্তা যদি সংযত না হয়, বাংলাদেশ ভারতের সম্পর্ক কিন্তু বিস্তৃত, সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের সম্পর্ক সবসময় থাকবে, ভালো থাকবে, কিন্তু মুশকিলটা হয়ে যাবে সরকার টু সরকার সম্পর্ক। ভারতের সরকার উচিত যে এই মন্তব্য করেছেন তার ব্যাপারে মানে যথাযথ ব্যবস্থা নিয়ে বাংলাদেশকে বোঝানো যে না আসলে এটা ব্যক্তিগত মন্তব্য ছিল, তার সরকারের মন্তব্য না। ভারত বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক স্থাপনে আগ্রহী হলে সে দেশের ক্ষমতাসীন দলকে এসবের বিচার অবশ্যই করতে হবে মনে করেন তারা। বাংলাদেশের যথেষ্ট শক্ত অবস্থান গ্রহণ করা উচিত। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার সরকারের পতনের পর ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়া সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে মানব পাচার চক্রের সদস্যরা। এরই মধ্যে অর্ধশত আওয়ামী লীগ নেতাকে ভারতে পালিয়ে যাওয়ার সহযোগিতা করে প্রায় 5 কোটি টাকা কামিয়ে নিয়েছে চক্রটি। তাদের অত্যাচার নির্যাতনের ভয়ে কেউ কথা বলার সাহস পায় না। পুলিশের দাবি, সীমান্তে অপরাধ দমনে তৎপর রয়েছে তারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আমগর এলাকা দিয়া মনে করুন এখন কয়েকটা সিন্ডিকেট হয়েছে, এরা আওয়ামী লীগের বড় বড় নেতা করে পার করে দিতেছে কিছু কিছু টেয়ার বিনিময়ে। ধোবাউড়ার নেতাই নদী পার হলেই ভারত অংশের গারো পাহাড়। সরকার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা পালিয়েছেন এই রুট দিয়ে। পাচারকারী চক্রের সদস্যরা জানায় এক একজন নেতাকে পালাতে সহায়তা করে 5 থেকে 20 লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এই পথে ভারতে পালিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক এমপি মাহমুদুল হক সায়েম, সাবেক এমপি জুয়েল আরেং, সাবেক ফুলপুর উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সহ আওয়ামী লীগের অর্ধশতাধিক শীর্ষ পর্যায়ের নেতা। তাদের পার করে দালাল চক্র কামিয়েছে 5 কোটি টাকার উপরে। আগে এটা আওয়ামী লীগের ছত্রছায়া হয়তো, কিন্তু এখন আওয়ামী লীগ ক্ষমতা নাই বিদায় হানা বিএনপি ছত্রছায়া এগুলি হচ্ছে। আঙ্গুর মতো আরো এরকম অনেক সিন্ডিকেট আছে। 5 আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের হাত বদল হয়ে চোরাচালান সিন্ডিকেট চলে যায় বিএনপির ছত্রছায়ায়। যুবদল নেতা মুশফিক, রাজু ও শাওন সহ সিন্ডিকেট চক্রের মাধ্যমে ভারতে পালিয়ে যাওয়ার সময় 16 সেপ্টেম্বর ধোবাউড়ায় জনতার হাতে ধরা পড়ে 71 টিভির সিইও মোজাম্মেল বাবু ও সাংবাদিক নেতা শ্যামল দত্ত। তাদের কাছ থেকে কোটি টাকার উপরে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই চক্রের। অনেকেই গেছে যারা আমরা দেখি নাই, চোখের আড়ালে তো গেছি অনেকে। হয়তো দালাল চক্রের বিরুদ্ধে কথা বললে তার উপরে চলে জুলুম নির্যাতন। অনেকেই মুখ খুলতেছে না ভয়ে, তারা মারধর করে, যেখানে পায় এখানে পিড়ায়। বিভিন্ন মহলের ছত্রছায়ায় থাকা তারা হচ্ছে যে এখানে এই সুযোগগুলা তৈরি করে দিতেছে অর্থের বিনিময়ে। তবে দলের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির এই নেতা। বিএনপি তো আওয়ামী লীগের নেতাদের নিয়ে যাওয়ার কথা না। এখানে আওয়ামী লীগের সীমান্তে যারা আছে, আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান আছে একজন, আরও অনেক নেতৃবৃন্দ আছেন, তাদের সহযোগিতায় মূলত এই দিক দিয়ে বর্ডার ক্রস হয়েছে, আমরা এটা যেটা জানতে পারছি। সীমান্তে মানব পাচার সহ অপরাধ দমনে তৎপরতার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। মানব পাচারের জন্য কিছু দুষ্ট চক্র তারা এই সুযোগ নেওয়ার চেষ্টা করছিল এবং আমাদের তৎপরতার ফলে তারা অনেকটা কোণঠাসা হয়ে গেছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহ হত্যাকাণ্ড অসংখ্য ভুক্তভোগীর জন্য ন্যায় বিচার বললেন জো বাইডেন। স্প্যানিশ লিগ লা লিগায় বার্সেলোনাকে 4-2 গোলে হারিয়েছে ওসাসুনা।
আবারও আমন্ত্রণ সকালের ২১ সংবাদে। টানা ৩ দিনের বৃষ্টি এবং উজান থেকে আসা ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়েছে। এদিকে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়ার দৌলতপুরের ৩৭টি গ্রামের মানুষ পানিবন্দী। লালমনিরহাটে তিস্তা নদীর তীরবর্তী চর গড্ডিমারি, কালমাটি, রাজপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আর পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড। এতে তিস্তাসহ আশেপাশের শাখা নদী এবং খালগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। ডুবে গেছে রাস্তাঘাট ও শীতকালীন আগাম সবজি সহ ধানক্ষেত। এদিকে কুষ্টিয়ার পদ্মা নদীতে নতুন করে পানি বৃদ্ধি পেয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে জেলার দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নে নদীচরের ৩৭টি গ্রামের কয়েক হাজার মানুষ। ডুবে গেছে ফসলি জমি ও সড়ক। রাজবাড়ীতে ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্লাবিত হয়েছে পদ্মার নিচু এলাকা এবং বেড়িবাঁধের ভেতরের আবাদি জমি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৫৮১ জন শহীদ হয়েছেন বলে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি ও জাতীয় নাগরিক কমিটি। তবে তৈরি করা তালিকাটি চূড়ান্ত নয়, শিগগিরই সরকারিভাবে জানানো হবে। এদিকে শহীদদের তালিকা নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। 18 জুলাই থেকে 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রাথমিক তালিকা প্রকাশ করতে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটির এই সংবাদ সম্মেলন। ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত এই আন্দোলনে প্রাথমিক তালিকায় শহীদ ১৫৮১ জন। 1581-র মধ্যে যে ডেটাটা রয়েছে সেটা আবারই হলো ডিসি মহোদয়ের অফিসে যাবে। অফিসে যাওয়ার পরে তারা সেখান থেকে আবার যোগাযোগ করবে। যোগাযোগ করার পরে এখানে আমরা দুইটা জিনিস করব। সেখানে তারা ডেটাটা যাতে পাবলিশ করতেছে সেখানে আমরা সতর্ক নজর রাখবো যে ডেটাটার মধ্যে ডুপ্লিকেশন যাতে আবার না হয়, কোনো মিস ইনফরমেশন না হয়, কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো বিজনেস মাফিয়া যাতে সুযোগ না নিতে পারে। আন্দোলনে আহত হন ২২,০০০ থেকে ৩১,০০০ মানুষ, যাদের বেশিরভাগই তরুণ। আমরা ইনশাল্লাহ বিস্তারিত তথ্য দিয়ে আমরা আরেকটি প্রেস কনফারেন্স করব যে আমাদের কত ডিসেবল আছে, কত আইন জুড আছে, হাত পা কাটা কতজন আছে, বিস্তারিত আপনারা সামনের প্রেস কনফারেন্সে পাবেন ইনশাআল্লাহ। অভূতপূর্ব অভ্যুত্থানে শহীদদের তালিকা নিয়ে রাজনীতি না করার আহ্বান নাগরিক কমিটির। পলিটিক্যাল পার্টিগুলোর দৌরাত্ম্য শহীদদের নিয়ে যে রাজনীতি সেটা নিয়ে না করার জন্য আমরা মনে করি যে এই আন্দোলনে যারা শহীদ হয়েছিল কোনো পলিটিক্যাল পার্টির ব্যানারে হয় নাই। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। বিশ্ব ক্রিকেটে নন্দিত এক নাম সাকিব আল হাসান। তবে ব্যক্তি সাকিব সম্পূর্ণ আলাদা। রাজনৈতিক জীবন, ব্যবসায়িক ক্যারিয়ার এই নন্দিত ব্যক্তিকেই বানিয়েছে নিন্দিত। চাইলেই হতে পারতেন তরুণ প্রজন্মের আদর্শিক একজন। তবে ভ্রান্ত জীবনে বেশি মনোযোগী হয়ে ওঠায় গ্রহণযোগ্যতা হারিয়েছেন। কিভাবে গ্রহণযোগ্যতা হারালেন সাকিব? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জয়লাভ করে কি করবে তো জয়লাভ। ক্রিকেটের মাঠ থেকে রাজনীতি শুধু বাংলাদেশেই নয়, এমন নজির আছে বহির্বিশ্বেও। সাকিবও হতে চেয়েছিলেন সে দলেরই একজন, নাম লিখিয়েছিলেন রাজনীতিতে। তবে ছাত্র আন্দোলনে ক্ষমতা হাতছাড়া হয় 7 মাসের মাথায়। বিতর্কের বোঝা থেকে রেহাই পাননি সাকিব, কপালে জুটেছে হত্যা মামলা। রাজনীতিতে যাওয়া ছিল বিতর্কের একটি বড় অংশ। রাজনীতির মাঠেও বিতর্কিত হন সাকিব। এক জনসভায় এক ভক্তকে মারপিটও করেছিলেন তিনি। বিশ্ব ক্রিকেটে তারকা বনে যাওয়ার পর খেলার মাঠ থেকে ব্যক্তি জীবনে বেশি সময় দিতে দেখা যায় সাকিব আল হাসানকে। দেশ ও দেশের বাইরে শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হয়ে যাওয়ায় বেশি মনোযোগী ছিলেন সাকিব। জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হয়েও জুয়ার নেশা ছাড়তে পারেননি সাকিব। জুয়া না খেলেও জুয়ার বিভিন্ন বিজ্ঞাপনে বেশি উঠেছে বিশ্বসেরা অলরাউন্ডারের চেহারা। এছাড়া দেশের কয়েকশো বিজ্ঞাপন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন সাকিব। হোটেল ব্যবসা থেকে কাকড়ার খামার, কলকাতার পূজা মণ্ডপে গিয়ে প্রদীপ জ্বালানো, শেয়ার বাজার কারসাজি, ক্রিকেট মাঠে দর্শকদের মারদৌড়, এই সাকিবকে নিয়ে অস্বস্তি ছিল অনেকেরই। সবশেষে আন্দোলনে ছাত্র জনতার রক্ত ও সাকিবের বিবেককে নাড়া দেয়নি একটুও। পুরো সময়টাতে নীরব ভূমিকায় ছিলেন তিনি। নারী ইস্যুতেও সর্বশেষ বিতর্কিত হয়েছেন সাকিব আল হাসান। সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের মেয়ের সাথে দেশের বাইরে ঘুরতে দেখা যায় তাকে।
বিতর্কে আমন্ত্রণ জানায় কোনো ব্যক্তির জনপ্রিয়তাই। ক্রিকেটে নন্দিত হয়েও ব্যক্তি সাকিব আল হাসান নিন্দিত। পারভেজ খোকন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জাতিসংঘ অধিবেশনে যোগদান ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় হুমকিদাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার তাগিদ, কূটনৈতিক সম্পর্কের জটিলতা তৈরির আশঙ্কা। হাসিনা সরকার পতনের পর সীমান্তে সক্রিয় মানব পাচার চক্র, নেতাদের পালিয়ে যেতে করছে সহায়তা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 8:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।